শুরুতেই থাকছে গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের। এবারে জানিয়ে দিব তারেক রহমান খালাস পাওয়ায় নয়াপল্টনে আনন্দ মিছিল। আরও জানাবো বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর। এবারে জানিয়ে দিব আমাদের 1947 সালের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য ভারতীয় নেত্রীর। এদিকে শেখ হাসিনার আমলের দুর্নীতির বিবরণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রধান উপদেষ্টার। সর্বশেষ জানিয়ে দিব নভেম্বরে প্রবাসী আয় এসেছে $220 কোটি। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই গণতন্ত্র যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, আস্থা ও আদর্শকে ধারণ করে। রোববার এক্সে এক পোস্টে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা তাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন। এই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। প্রতিজন নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাই। গড়তে চাই অংশগ্রহণমূলক, সহনশীল এবং আইনের উপর ভিত্তি করে একটি সমাজ। তারেক রহমান বলেন, সত্যের সৌন্দর্য হলো অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর তা অনিবার্যভাবে জয়লাভ করে। তা আমাদেরকে এই বিশ্বাস দেয় যে অবশেষে ন্যায় বিচার ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে এবং ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করি, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন ও কোনো পরিবার ধ্বংস হবে না। তারেক রহমান খালাস পাওয়ায় নয়াপল্টনে আনন্দ মিছিল। 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানবির আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ। বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, দোকান ভাঙচুর। ফরিদপুরের ভাঙা সদরের গোল চত্বরের পাশে বাস কাউন্টার দখল ও বসানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোল চত্বরের পাশের 10 থেকে 12টি দোকান ভাঙচুর করা হয়। শনিবার রাতে ভাঙা উত্তরপাড়া গোল চত্বর সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। তবে কোনো পক্ষের কেউ মারাত্মক আহত হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় রোববার পর্যন্ত কোনো পক্ষের মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। তবে উভয় পক্ষের মাঝে উত্তেজনাও চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 5 আগস্টের পরে ভাঙা গোল চত্বর এলাকায় বাস কাউন্টার দখলে নেন ভাঙা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সির চাচাতো ভাই ফারুক মুন্সি গ্রুপ। এ নিয়ে গত কয়েকদিন ধরে ভাঙা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্নার ভাতিজা মাহফুজ আরেকটি অস্থায়ী কাউন্টার স্থাপন করেন। এরপর শনিবার পান্না গ্রুপের কাউন্টার ভাঙচুর করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে দুপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় ফারুক মুন্সি গ্রুপের সঙ্গে যোগ দেন বৈশাখালী, প্রাম এবং পান্না গ্রুপের সঙ্গে যোগ দেন পশ্চিম হাসমদিয়া, নূরপুর ও হাজরাহাটি গ্রামের মানুষ।
আমাদের 1947 সালের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় নেত্রীর মন্তব্য। 1947 সালে ভারত ভাগের সময় সাম্প্রতিক দাঙ্গার দিকে ইঙ্গিত করে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, আমার আশঙ্কা হচ্ছে 1947 সালে যে পরিস্থিতি ছিল এখন আমাদের সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে। তরুণরা যখন চাকরি পাচ্ছে না, ভালো হাসপাতাল নেই, শিক্ষা নেই, আর তারা সড়কের অবস্থার উন্নতি না করে মন্দিরের খোঁজে মসজিদ ভাঙার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের সম্বলে মুঘল আমলের শাহী জামে মসজিদের স্থানে মন্দির ছিল এমন দাবি নিয়ে উগ্র হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী আদালতে যান। সম্প্রতি এমন প্রেক্ষাপটে সেখানে স্থানীয়দের উপর পুলিশ গুলি চালালে 4 জন মুসলিম নিহত হন। এ ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেত্রী মেহবুবা বলেন, কেউ কেউ দোকানে কাজ করছিলেন অথচ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ভারতেও সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, তাহলে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আমি ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। শেখ হাসিনার আমলের দুর্নীতির বিবরণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান উপদেষ্টা। শেখ হাসিনার 15 বছরের স্বৈরতান্ত্রিক শাসনামলের দুর্নীতি ও অবৈধভাবে বিদেশে অর্থ পাচার নিয়ে তৈরি প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি। এ প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলের গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 16.5 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। শেখ হাসিনার আমলের এই ভয়াবহ দুর্নীতির চিত্র পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মুহম্মদ ইউনূসের হাতে শ্বেতপত্র তুলে দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এ প্রতিবেদনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি চূড়ান্ত হওয়ার পর এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে অর্থনীতিকে যে ভঙ্গুর দশায় আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। জাতি এই নথি থেকে উপকৃত হবে। নভেম্বরে প্রবাসী আয় এসেছে 220 কোটি ডলার। দেশে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে 220 কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশি মুদ্রায় প্রায় 26,400 কোটি টাকার মতো। গত বছরের নভেম্বরে দেশে এসেছিল 193 কোটি ডলারের প্রবাসী আয়, অর্থাৎ গত বছরের নভেম্বরের চেয়ে এবার একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় 14%। এর আগে গত অক্টোবরে দেশে 239 কোটি ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছিল, যা 2023 সালের অক্টোবরের তুলনায় 21% বেশি। গত সেপ্টেম্বরে 240 কোটি ডলার ও অগাস্টে 222 কোটি ডলার প্রবাসী আয় আসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিদায়ী মাসের শেষ 3 দিনেই অর্থাৎ 28 থেকে 30 নভেম্বর প্রবাসী আয় আসে 16 কোটি 30 লক্ষ ডলার। গত বছরের জুলাই নভেম্বর 5 মাসে মোট 880 কোটি 80 লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। চলতি বছরে একই সময়ে যা বেড়েছে প্রায় 1113 কোটি 70 লাখ ডলার। এর মানে চলতি 2024 থেকে 2025 অর্থ বছরের প্রথম 5 মাসে প্রবাসী আয় আসে প্রায় 26.4%।